কুমিল্লার অন্যতম প্রশাসনিক অঞ্চল লাকসাম উপজেলা। কুমিল্লা সদর থেকে যার দূরত্ব মাত্র ২৯ কিলোমিটার। সেই উপজেলার তৃণমূল জনপদ আজগড়া ইউনিয়নবাসী। ১৯৫৫ সালে এই ইউনিয়নের যাত্রা শুরু হলেও এখনও নানা দুর্ভোগের মধ্যে বাস এই জনপদের। এখানে রয়েছে সরকারের গুচ্ছগ্রাম আশ্রয়ন প্রকল্প, তা নিয়েও বিস্তর অভিযোগ আশ্রয় পাওয়াদের। এসব নিয়েই আমাদের এবারের তৃণমূলে জবাবদিহিতা। বাংলাদেশে প্রায় ৭০% মানুষেরই বসবাস গ্রামাঞ্চলে, অর্থাৎ ১৬,৪৪,০০,০০০ জনসংখ্যার প্রায় ১১.৫ কোটি মানুষেরই বসবাস সবুজ শ্যামল পরিবেশ বেষ্টিত এমন তৃণমূল জনপদে, যাদের সবচেয়ে কাছের সরকার স্থানীয় সরকার। কিন্তু সেই স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা কতটা খোঁজখবর রাখতে পারছেন এই তৃণমূলের জনপদের, নাকি শুধুমাত্র ভোটের আগেই খোঁজখবর রাখা? এসব জানাতেই নিউজ 24-এর আয়োজনে তৃণমূলে জবাবদিহিতা। দর্শক, তৃণমূলের জবাবদিহিতা নিয়ে আজ আমরা হাজির হচ্ছি কুমিল্লার লাকসাম উপজেলার আজগড়া ইউনিয়ন পরিষদ এলাকায়। আমাদের সঙ্গে এই আয়োজনে যুক্ত হয়েছেন এই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান। আমার বাম পাশে রয়েছেন, তার বামে রয়েছেন আমরা খুবই সৌভাগ্যবান এই উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমার ডানে রয়েছেন এই ইউনিয়নের দায়িত্বে থাকা ১৯৯৬ সালে নির্বাচিত একজন সাবেক চেয়ারম্যান। তার পাশে রয়েছেন কুমিল্লা সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক। আপনাদের চারজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই তৃণমূলে জবাবদিহিতা অনুষ্ঠানে। দর্শক, আর বরাবরের মতো এই আয়োজনের সামনে উপস্থিত রয়েছেন এই ইউনিয়নবাসী, যাদের কাছ থেকে আমরা খোলামেলা জানতে চাই তারা এই ইউনিয়নে আসলেই কেমন আছেন, কী ধরনের সমস্যা এখনও জিয়ে আছে, সামনের দিনে জনপ্রতিনিধি কিংবা প্রশাসনের কাছে তাদের কি চাওয়া রয়েছে। সাবেক চেয়ারম্যান, আপনি তো অনেক আগের নির্বাচিত চেয়ারম্যান, আপনার কাছ থেকে শুরু করতে চাই। ১৯৯৬ সালের কথা যদি একটু বলেন, ওই সময় আপনার ইউনিয়নে কী ধরনের সমস্যা ছিল, এমন কোনো আক্ষেপ আছে কিনা যেটা আপনি করতে পারেননি? ১৯৯৬ সালে আমি যখন নির্বাচিত হই, জি, তখন আমাদের এই ইউনিয়নের অবস্থা তখনকার সময় একটু করুণ অবস্থার মধ্যেই ছিল। আমাদের তখন রাস্তাঘাট বা পোল কালভার্ট তখন আগে অপ্রতুল ছিল। জি জি। সরকার, তৎকালীন সরকার যখন যে অবস্থায় যেগুলি করেছে, আমরা চেষ্টা করেছি ওগুলিকে সফলতার সহিত আমরা কাজ করার জন্য, এবং আমরা ওগুলি সুনির্দিষ্টভাবে আমরা তখন এভাবে আমরা করেছি। কি কি কাজ করেছেন ওই সময়? আমরা আসলে আমাদের কাছে সরকার থেকে তখন আমরা বছরে ৩ লক্ষ টাকা আমরা এডিবির টাকা পাইতাম। ৩ লক্ষ টাকা দিয়ে কি করা যেত? এই ৩ লক্ষ টাকার মধ্যে আমরা পোল কালভার্ট, ছোট ছোট কাজ, এগুলি আমরা বেশিরভাগ আমরা করতাম। ৩ লক্ষ টাকায় কটা কাজ করা যেত বছরে? আমরা তখন আমাদের ছিল, আমাদের ২৫,০০০ টাকার উপরে আমাদের কোনো ছিল না। এই ২৫,০০০ টাকার মধ্যে তখন আমরা প্রতিটা প্রকল্পগুলি আমরা ২৫,০০০ টাকার মধ্যে আমরা এই প্রকল্পগুলি করতাম। জি। এবং এইটা ইউনিয়ন পরিষদের মেম্বার, মহিলা মেম্বার সহ মিলিয়ে আমরা সবার মধ্যে এটা ডিস্ট্রিবিউট করে ওই টাকাটা আমরা সঠিকভাবে আমরা উপজেলা চেষ্টা করেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং আমাদের এলজিডি কর্মকর্তারা সহ মিলে সম্মিলিতভাবে ওনাদের তত্ত্বাবধানে এই কাজগুলি আমাদের। আমি জানতে চাই, 5 বছরে কি এরকম 3 লক্ষ টাকা করে পেতেন? হ্যাঁ, আমরা আমাদের সময় কিন্তু ২০০১ সাল পর্যন্ত আমাদের এই বাজেট এটা বাড়ে নাই। আমরা 3 লক্ষ টাকাই আমরা পেতাম। আমি একটু জানতে চাই, এটা হচ্ছে সে সময়ের যে বরাদ্দ ছিল, হ্যাঁ, ওই সময় মানে আপনার কোনো অতৃপ্তি বা আক্ষেপ টাকার জন্য কিছু করতে পারেন? সেটাই আমরা তখন আমাদের এরকম আক্ষেপ ছিল যে অল্প টাকা দিয়ে মানুষের চাহিদা বেশি। আমরা যখন ইউনিয়ন পরিষদ মানুষের চাহিদা মিটাতে পারতাম না, তখন আমাদের কাছে নিজেদের কাছে আক্ষেপ সৃষ্টি হইতো যে আমাদের আরও কিছু টাকা বরাদ্দ হলে আমরা বারবার সেমিনারে ঢাকাতেও বিভিন্ন এর মাধ্যমে হাঙ্গার প্রজেক্ট এবং আরও অন্যান্য এর মাধ্যমে এই সমস্তগুলি আমাদের একটা সেমিনার হইতো। ওই সেমিনারগুলিতে এগুলি কিন্তু আমরা তুলে ধরছিলাম। সরকারিভাবে বরাদ্দের সীমিত কারণেই ওইটা ব্যাপক প্রসার। পরে নির্বাচন করেছিলেন? না, পরে নির্বাচন করেছি আমি 2001 এরপর আমি নির্বাচন করেছি। তখন আমার পরে আবুল হাশেম তখন চেয়ারম্যান হলো, আমি তখন পরে আপনাকে বেছে নিল না? হ্যাঁ, জনগণ
না হইতে পারে বিভিন্ন রাজনৈতিক কারণ এখানে জড়িত থাকতে পারে, অথবা এটা তো বুঝতেই পারে। আপনার কি মেনে নিতে কষ্ট হয়েছে কিনা? না, আমি যখন আমরা এটা স্বাভাবিক, যখন আমি অকৃতকার্য হই তখন কিন্তু আসলে এটা মেনে না নিতে হলেও নিতে বাধ্য, যে আমি হয়তো আশা করেছিলাম সেটা, যে 5 বছর পর্যন্ত যে কাজটুকু আমি করতে পেরেছি এবং আরও যে বাকি যে আমার অসমাপ্ত কাজগুলি ছিল, এই জন্যই আসলে জনগণের কাছে অনেকটা কিছু আমাদের জবাবদিহিতা থাকে। যে পরের 5 বছরে হয়তো আরও অনেকটুকু আগাইয়া হয়তো মানুষের কাছে আমরা একটা আসবো, তখন আর ওই সুযোগটা কিন্তু আমি আর পাইনি। অনেক ধন্যবাদ। আপনি চেষ্টা করেছেন? আমি চেষ্টা করেছি, কিন্তু জনগণের হয়তো আরো অনেক বেশি প্রত্যাশা ছিল। অনেক ধন্যবাদ। জি চেয়ারম্যান সাহেব, একটু জানতে চাই যে এখন ইউনিয়ন পরিষদ আপনি কি অবস্থায় পেয়েছেন? আমি সর্বপ্রথম নিউজ 24-এর আজকের এই তৃণমূল পর্যায়ে জনতার মুখোমুখি অনুষ্ঠানের মাধ্যমে 2011 সালে 12 জুনে এই জনগণের ভোটে নির্বাচিত হয়ে এই এলাকার দায়িত্ব গ্রহণ করেছি। দায়িত্ব গ্রহণ করে আমরা অনেক কিছু দেখেছি যে ইউনিয়নের বিভিন্ন কার্যক্রম যে অবহেলিত ছিল, যেমনি একটি কার্যক্রম হলো জনগণের যে ট্যাক্সের টাকা, ওই ট্যাক্সের টাকা অতীতের চেয়ারম্যান কখনো নিজেই কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, কোনো হিসাব ছিল না। আমি সর্বপ্রথম এসে এই ট্যাক্সের টাকা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে জমা করে প্রকল্পের মাধ্যমে জনগণের মাধ্যমে খরচ করছি। আর বর্তমান যে অবস্থা, অতীতের তুলনায় বর্তমান ইউনিয়ন পরিষদের অনেক বেশি বরাদ্দ আসে, বেশি কাজ হয়। জি, আমি আমার ওই জন্ম নিবন্ধন ভোটার আইডি অনলাইন থেকে বাইর করার জন্য আসছি। কত টাকা লাগলো? না, টাকা তো নেয়নি, এটা তো ফ্রি সার্ভিস। একটা কম্পিউটার কম্পোজের জন্য সে কোথায় যেতে হবে? লাকসামে যেতে হবে। এতে করে তার সময় এবং অর্থ অপচয় হবে না। সরকারের উদ্দেশ্য হলো এই সময় এবং অর্থটা ওইদিকে না যায়, ইউনিয়ন পর্যায়ে একটা অফিস করে দিয়েছে, ডিজিটাল সেন্টার, যেখানে মানুষ এখান থেকে এই সেবাগুলো পাবে। আমরা সরকারি ওয়েবসাইটে কাজ করি, তো ওইগুলোর সার্ভারের গতিটা স্লো, ইন্টারনেট গতি সন্তোষজনক। এই যে প্রতিবন্ধী, বিধবা, বয়স্ক, মুক্তিযোদ্ধা এসব ভাতা যে ইউনিয়ন পরিষদ থেকে দেয়, সরকার দেয়, সেই তালিকাটা আপনারা কিভাবে করছেন এখন? আমরা এখন করছি ইউনিয়ন পরিষদের মিটিংয়ের মাধ্যমে দরিদ্র, নিতান্ত অসহায় দরিদ্রদের মধ্যে প্রাধান্য দিয়ে আর কি বেশিরভাগ। চাহিদা কেমন, আর দিতে পারতেছেন কেমন আপনারা? চাহিদা কিন্তু প্রচুর, বরাদ্দের বাইরে তো দেওয়া যায় না, বরাদ্দ অনুপাতে দেওয়া হয় আর কি। অনেক সময় আমরা যেটা অভিযোগ পাই আর কি মাঠ পর্যায়ে, সেটা হচ্ছে যে দেখা গেল যে চেয়ারম্যান কিংবা যারা ইউনিয়ন পরিষদের মেম্বার, তাদের যারা আত্মীয় স্বজন বা কাছের লোক, তাদেরকে বেশি গুরুত্ব দেওয়া হয়। আমাদের ক্ষেত্রে সেটা হয় না, আমাদের ক্ষেত্রে সেটা করিনি আমরা। তাই তো মনে হয় প্রতিবন্ধী তো আমি 484, এখন 500 কতজন হয়েছে আজগর ইউনিয়ন আমি জরিপ করছি। উনি প্রতিবন্ধী অত্যন্ত জরুরি, ওনাকে দেওয়ার দরকার। ওনাকে না দিয়ে ধনী লোক একজনের চাইতেছে, এরে যদি বলি যে তুমি একটু অপেক্ষা করো, এটা অপেক্ষা করতে না, বরঞ্চ আমার বিরুদ্ধে কিছু কমপ্লেন দাঁড় করে, এটা থাকবে। যেমন অতি দরিদ্রের প্রত্যেক বছর আপনার 36 লক্ষ টাকার বরাদ্দ আসে। যারা গ্রামের অসহায় মানুষ একটি সময় কাজ করতে পারতো না, এই অতি দরিদ্রের বরাদ্দের কারণে তারা এখন বছরে 80 দিন এই কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে। পাশাপাশি যেমন আমার সাবেক চেয়ারম্যান সাহেব বলেছেন, উনি একসময় 3 লক্ষ টাকা বরাদ্দ পেতেন। এখন আমরা ওই যে এডিবির বরাদ্দ দিত, ওই বরাদ্দকে এখন এলজিএসপির মাধ্যমে, আমি প্রথম যখন নির্বাচিত হয়েছি দীর্ঘ 5 বছর আগে, তখন আমি 12 লক্ষ টাকা পেয়েছি, পরবর্তীতে 14 লাখ টাকা, পরবর্তীতে 18 লাখ টাকা। এখানে কম বেশ হতে পারে। 18 লাখ টাকার পাশাপাশি আমি আমার কাজের দক্ষতা বরাদ্দ পেয়েছি বিভিন্ন। আমি জানতে চাই, আমি একটু বলি যে 1996, 2001, এখন থেকে 15-17 বছর আগের কথা। সে সময় আমরা যে বাস্তবিক আমাদের যে জীবনের অভিজ্ঞতা, সে সময় খরচ কম ছিল, বিভিন্ন কাজ করতে গেলে খরচ কম লাগে। এখন সেই খরচ অনেক গুণ বেড়েছে। জীবনের ব্যয় যেমন বেড়েছে, তেমনি বিভিন্ন প্রকল্পের ব্যয় অনেক বেড়েছে। এখন যে অর্থ পাচ্ছেন সেটাই বা কত পর্যাপ্ত মনে করেন? ওটা আমি একটু তথ্য দিই। আপনি যেটা বলছিলেন যে 18 লাখ 14 লাখ, আমি 2000 আপনাদের ইউনিয়ন পরিষদ থেকে নিয়ে তথ্য 2013-14 অর্থ বছরে আপনি এলজিএসপি বরাদ্দ পেয়েছেন 17,74,000 আপনার ইউনিয়ন পরিষদ। 14-15 অর্থ বছরে 16,90,000
90,000, 15-16 অর্থ বছরে 11,70,000। জি। কতটা পর্যাপ্ত আপনার উন্নয়নের জন্য কিংবা কাজ করার জন্য? পর্যাপ্ত বলতে আমাদের যদি এর 4 গুণও দেওয়া হয় তারপর আমাদের চাহিদার কোনো শেষ হবে না। আমাদের যত বেশি বরাদ্দ দেওয়া হয় তত চাহিদাও বেড়ে যায়। মানুষ যেমন আমাদের ডিজিটাল হচ্ছে, আমরা যখন একসময় ছোট ছিলাম রাস্তা দিয়ে এসে এই স্কুল মাঠে, আমি এই স্কুলে লেখাপড়া করেছি, এই স্কুল মাঠে খেলাধুলা করেছি, বাড়িতে যাওয়ার পরে আমরা রাস্তা দিয়ে কাদা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পরে আমাদের পায়ের চিবায় ক্ষত হয়ে থাকতো, কিন্তু এখন ওই অবস্থা নাই। এখন দেখা গেছে আমরা কেউ পায়ে হেঁটে চলাচল করি না। এখন সবাইরই একটা চাহিদা যে এইসব বরাদ্দের পাশাপাশি সবাই চাহিদা হলো পাকা রাস্তা। জি, আমি আবার আসবো। জি, ইউনিয়ন মহোদয়, আমি একটু জানতে চাই যে আপনার চোখে ইউনিয়ন পরিষদ আসলেই কতটা কাজ করতে পারছে, কতটা শক্তিশালী অবস্থায় আছে এখন? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে নিউজ 24 চ্যানেলের সারা দেশের সকল দর্শক এবং বিশেষ করে লাকসামবাসী এবং আজগরা ইউনিয়নবাসীকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমার দৃষ্টিতে যেটা দেখেছি, আপনি যেটা বলেছেন যে আমাদের চেয়ারম্যান মহোদয় যেটা বলেছেন, সাবেক চেয়ারম্যান মহোদয় যেটা বলেছেন, আস্তে আস্তে মানুষের প্রত্যাশা কিন্তু বেড়ে যাচ্ছে। 96 সালে যেখানে আপনি বলেছেন যে একজন চেয়ারম্যান মহোদয় 3 লক্ষ টাকা বরাদ্দ পেতেন, এখন সেখানে আমরা গত পরশু আমি আমাদের কান্দিরপাড় ইউনিয়নের উন্মুক্ত বাজেটে ছিলাম। তা ওনারা 17-18 অর্থ বছরে যে বাজেট দিয়েছেন ওটা 2,17,00,000 টাকার উপরে। তাহলে বরাদ্দ আমাদের কত গুণ বেড়েছে। এবং আরেকটা জিনিস কি, মানুষ কিন্তু আগে থেকে অনেক সচেতন হচ্ছে, মানুষ শিক্ষিত হচ্ছে এবং চাহিদাও অনেক বাড়ছে। আমাদের চেয়ারম্যান সাহেব যেটা বললেন যে রাস্তাঘাট, মানুষ এখন কাঁচা রাস্তা, পাকা রাস্তা চাচ্ছে, স্কুল কলেজ চাচ্ছে, ব্রিজ চাচ্ছে। আমাদের জনসংখ্যা বাড়ছে এবং যার ফলে নতুন নতুন আবাসিক এলাকা সৃষ্টি হচ্ছে, স্কুল কলেজ সৃষ্টি হচ্ছে। সেই কারণে হচ্ছে যে উন্নয়ন কাজগুলোর ভলিউম অনেক বাড়ছে এবং সেই অনুযায়ী আমাদের কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সরকার যে স্থানীয় সরকারগুলোকে শক্তিশালী করার যে পদক্ষেপ নিয়েছে এবং আপনার সামাজিক নিরাপত্তা খাতের যে বরাদ্দগুলি আসছে, প্রচুর বরাদ্দ আসছে এবং এখন চাহিদার তুলনায় কম। হ্যাঁ, বরাদ্দের তুলনায় কম হলেও কিন্তু বরাদ্দ আগের তুলনায় বাড়ছে, কিন্তু আমাদের চাহিদার তুলনায় সেটা হয়তো পর্যাপ্ত নয়, কিন্তু আগের তুলনায় এই বরাদ্দ অনেক বেড়েছে। এখন ইচ্ছা করলে একটা প্রকল্প হাইড করে নেওয়া অনেক কঠিন। 10 টাকা চালের অভিজ্ঞতা, হ্যাঁ, এবং 10 টাকা চালের যে কথাটা আমি আপনাকে বলি যে অনেক জায়গায় প্রশ্ন ওঠে, দেশে অনেক জায়গায় আমরা দেখেছি, আমাদের লাকসামে এই ধরনের প্রশ্ন ওঠে নেই, কারণ যেখানে যায় মানুষের হাতে মোবাইল আছে। আমাদের ইউনো, এসিল্যান, ওসি, পিআইও সবার নাম্বার আছে। যে কোনো জায়গায় একটু চালের হেরফের হলে লাকসামে হয়নি, কিন্তু আমরা অভিযোগ পেয়েছি 10 টাকার চাল নিয়েও অনেকের কাছ থেকে তালিকা করে ছবি টবি নিয়েও অনেকে চাল পানি অন্যকে দেওয়া হয়েছে। হয়তো কিছু কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে হয়েছে, কিন্তু এখন আসলে এই সমস্তগুলো হাইড করা খুব কঠিন। আপনারা এই জায়গায় কি ধরনের কাজ করতে পারেন তদারকের জায়গাটাই? আমরা যেটা দেখি যে এখন আমরা যেটা বাধ্যতামূলক করে দিয়েছি, আপনি যে কোনো প্রকল্প নিলেই আমাদের সেই প্রকল্পগুলো অবশ্যই আপনারা জানেন যে ইউনিয়ন ওয়েব পোর্টাল, উপজেলা ওয়েব পোর্টাল আছে এবং তালিকাটা দেওয়া কিন্তু বাধ্যতামূলক। আমরা সেটা বাধ্যতামূলক দিয়েছি এবং পিআইসিদের নাম্বার দেওয়া, ওনাদের ছবি সহ আমাদের সাথে দেয়া, এবং কোনো জায়গায় যখন সাথে সাথে অভিযোগ হয় আমরা সেখানে চলে যাই। আর সবচেয়ে বড় কথা, আমাদের যে তদারকি ব্যবস্থা, যে কোনো প্রকল্প হলে কোনো প্রকল্পই সেটা আমাদের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মাধ্যমে হোক, উপজেলা প্রকৌশলীর মাধ্যমে হোক বা অন্য সংস্থার মাধ্যমে, আমরা সেটা ইন্সপেকশন ছাড়া আমরা সেটা বিল দিই না। বিশেষ করে একটা ব্যাপার আছে যে কোনো সময় তো এরকম ভাবতো মানুষ যে কর্মসৃজন প্রকল্পে দেখা যেত যে আপনার অনেক সময় যে বিশেষ করে বৃষ্টির সময় আপনার লোক পাওয়া যায় না, কিন্তু এইটা তো আমার একটা প্রকল্পের এগেনস্টে 40 জন লোক থাকে। তা আমাদের এখানে এরকম আমরা দেখেছি আমি যে প্রকল্পের কাজে হয়তো 40 জন লোক ছিল, 30 জন লোক কাজ করেছে, কিন্তু 40 জনের লোকেরই কাজ করেছে, কিন্তু উপস্থিত ছিল 30 জন। আমরা 30 জনেরই আমরা তাকে, যার ফলে দেখা যাচ্ছে স্ট্রিক্ট পদক্ষেপ নেওয়াতে আমাদের প্রকল্পগুলি খুব সুন্দরভাবে বাস্তবায়ন। অনেক ধন্যবাদ। জি, আমাদের সঙ্গে সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক আছেন, আপনার অভিজ্ঞতা একটু জানতে চাই যে এই যে বরাদ্দ আসে স্থানীয় সরকারের মাধ্যমে খরচ করার জন্য, উন্নয়ন প্রকল্প নেওয়ার জন্য, মানুষের সুখ দুঃখ কমানোর জন্য, কষ্ট কমানোর জন্য, এই অর্থের ব্যবহারটা কতটা স্বচ্ছভাবে হচ্ছে মনে করেন? তৃণমূলের জবাবদিহি যে অনুষ্ঠানটি আয়োজন করেছে সেটি আজকে লাকসামের 6 নং আজগরা ইউনিয়নে। আমি নিজে খুব ভাগ্যবান মনে করছি যে এই জনপদের মানুষের সাথে উপস্থিত হতে পেরেছি। আমার মনে হয় যে নিউজ 24 এই অনুষ্ঠানটি আমাদের খুব জনগণের কাছাকাছি একটি অনুষ্ঠান। আমরা অনেকেই জনগণের প্রতিনিধির কাছে সরাসরি কথা বলতে পারি না, কিন্তু আমি আপনাদেরকে জানান দিতে চাই যে আমাদের 1870 সালে যে গ্রাম পঞ্চায়েত চৌকিদার আইনটি, সেটি 2009 সালে ইউনিয়ন পরিষদের বিষয়টিকে অনুষ্ঠিত হয়েছে।
এবং সেখানটায় এখন থেকে দেখা যায় যে আমাদের স্থানীয় সরকার বিভাগের প্রত্যেকটি খাতের জায়গাগুলি কিন্তু খুব স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক, এবং পদ্ধতিটা এইভাবে তৈরি করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে। এবং আপনাকে জানান দিতে চাই, আমি গত 30 তারিখে কুমিল্লা আদর্শ সদরের একটি ইউনিয়ন পরিষদের বাজেট দেখেছি, যেখানটায় আসলে আমার কাছে মনে হয় পুরো বাজেটটি একটি ঘাটতি বাজেট, কারণ সরকারের বরাদ্দের বাইরে স্থানীয়ভাবে রাজস্ব আদায়ের সুযোগটি খুব কম। আমার কাছে মনে হয় পুরো বাজেটটি একটি ঘাটতি বাজেট, কারণ সরকারের বরাদ্দের বাইরে স্থানীয়ভাবে রাজস্ব আদায়ের সুযোগটি খুব কম। কিন্তু এই জায়গাটিকে কিভাবে তৈরি করা যায়, আমাদের ইউনিয়নবাসীর হয়তো আমার কথা ক্ষিপ্ত হবেন, তারা মনে করবেন যে কেন ইনি বাইরে থেকে এসে আমাদেরকে এই কথাগুলি বলেন, কিন্তু তারা যদি কোনো রাজস্ব না দেন তাহলে স্থানীয় উন্নয়নটা হবে কোত্থেকে? কিন্তু আমার কাছে মনে হয় সরকারের এলজিএসপি থেকে যেই আমাদের ওইখানটা আমি দেখেছি প্রায় 1,10,00,000 টাকা পায়, সেই বাজেটটা হচ্ছে 2,34,00,000 টাকার, কিন্তু পুরো জায়গাটা 1,10,00,000 টাকা হচ্ছে আমাদের সরকারের অনুদান হিসাবে, আর রাজস্ব খাতের অর্থটা খুব কম। আমি জানতে চাই যে অর্থগুলো আসছে, যতটুকু আসছে সেটার ব্যবহার কতটা স্বচ্ছভাবে হচ্ছে? অবশ্যই যাদের জন্য আসছে তারা আসলে কতটা পাচ্ছে? আমি একটু সামাজিক নিরাপত্তার জায়গাটি আপনি বলি ভিজিটি কার্ডের যদি একটু কথা বলি, আপনার বোধহয় প্রত্যেকটি ইউনিয়নে 170 জন করে এগুলি প্রাপ্তির একটি সুযোগ আছে মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে। আমার মনে হয় এই জায়গাটায় আগের চাইতে আগে যে সমস্ত আমার মনে হয় কিছু কিছু জায়গায় ত্রুটিপূর্ণ কাজ হতো, বিশেষ করে আমাদের ইউনিয়ন পরিষদে আমি খুব শ্রদ্ধা রেখে বলছি, ইউপি যারা সচিবরা আছেন তারা কিন্তু মাঠ পর্যায়ে যেতে চাইতেন না, এবং আমাদের ওয়ার্ডের যারা কমিশনার হন মানে ওয়ার্ড মেম্বার হন তারাও কিন্তু পুরনো তালিকা 2 চক্র পরে যে ওই লোকটির পাবে না, এই জায়গাটাকে তারা কিন্তু বিশ্লেষণ করতে চান না। তারা মাঠে গেলে পরে সেই জায়গাটায় হয়তো সুবিধা করতে পারতেন, কিন্তু ইদানিংকালে আমি লক্ষ্য করছি এই জায়গাটার পরিবর্তন এসেছে। আবার আসবো, কেউ না কেউ তো পাচ্ছে। হ্যাঁ, এখন পাচ্ছে। একটু আপনাদের কাছে আসি, একটু সাধারণ মানুষ আমরা একটু জানতে চাই ইউনিয়ন পরিষদ থেকে কী ধরনের সুযোগ সুবিধা আপনারা পাচ্ছেন একটু জানতে চাই। আর সেই সঙ্গে ইউনিয়ন পরিষদের যে সেবা আছে, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, এই সেবাগুলো কতটা স্বচ্ছভাবে আপনাদের কাছে যাচ্ছে? যারা পাওয়ার কথা তারা আসলেই তারা পাচ্ছে কিনা? যে আমাদের গ্রামে পুরুষ মহিলা কোনো বয়স্ক ভাতার বাকি কোনো লোক নাই, সবাই পাচ্ছে। জি, আর কারো দরকার নাই? না, এই ধরনের লোক নাইও। আর যারা প্রতিবন্ধীরাও সবাই। আমি যতটুকু জানি আপনার ইউনিয়নে কতজন পাচ্ছেন প্রতিবন্ধী ভাতা জানেন? জানেন না? আমাদের গ্রামে দিতেছে, মানে যারা উপযোগী তাদেরকে দিতেছে, একটা মেয়ে মনে বাদ রয়েছে, এটা অবস্থার উপরে তারা ইয়া রাখছে। আচ্ছা, আপনার অবগতিটুকু জানাই যে আপনাদের ইউনিয়নে 100 জন পাচ্ছেন প্রতিবন্ধী ভাতা। হ্যাঁ জি। চাহিদা আরও বেশি? জি, আরও বেশি। হ্যাঁ, অনেক বেশি। সবাইকে দেওয়া সম্ভব হয় না জি এই বরাদ্দের কারণেই। অনেক ধন্যবাদ। আর কেউ আছেন? জি, একটু সামনে দিয়ে দেবেন। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি এদেশের মুক্তিযুদ্ধে যারা আত্মাহুতি দিয়ে আমাদেরকে একটি স্বাধীন সার্বভৌম দেশ দিয়ে গেছেন, সেই হিসাবে আমি তাদেরকে স্মরণ করছি। আর আজকের এই আয়োজনের জন্য নিউজ 24-কে ধন্যবাদ জানাই। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমি জানতে চাই যে এই যে ইউনিয়ন পরিষদ থেকে কী ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন? আপনি যে মুক্তিযোদ্ধার কথা বললেন, মুক্তিযোদ্ধা ভাতাও ইউনিয়ন পরিষদ থেকে পাওয়ার কথা, সেটা কতটা পর্যাপ্তভাবে পাওয়া যাচ্ছে? না, ওগুলি তো ওইখান থেকে পায়, ওইগুলি ইউনিয়ন পরিষদে আসে না, তালিকা ওগুলি ব্যাংকের মাধ্যমে পায়। তো অন্যান্য কাজগুলি যে আমাদের ইউনিয়নে যে অন্যান্য কাজগুলি সুষ্ঠুভাবে হচ্ছে, কোনো অসুবিধা নাই এবং স্বচ্ছভাবে পাচ্ছে। বরাদ্দ হিসাবে যে কাজ হওয়ার কথা কাজও সুষ্ঠুভাবে হচ্ছে, কোনো অসুবিধা নাই। ধন্যবাদ। একটু ডান পাশে দিয়ে দেবেন। আমি মহিলা কাউন্সিলরকে আছেন এখানে? আচ্ছা, একটু জানতে চাই যে ইউনিয়ন পরিষদ থেকে কি কি সেবা পাচ্ছেন আপনারা? আমরা সব সেবা সমূহ পাইতেছি রীতিমতো, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, তারপরে আপনার পঙ্গু ভাতা। সবাইকে দেওয়া সম্ভব হয়? জি, মোটামুটি আর কি, হয়তো কিছু কিছু যারা যোগ্য। কাউন্সিলর আছেন একজন, আমি তাদের জানতে, পিছনে একজন আছেন, একটু দাঁড়াবেন তো আপা একটু। জি, আমি একটু জানতে চাই যে আপনাকে তো মানুষজন ভোট দিয়েছে। জি। মানে মানুষজনকে কি বলেছেন ভোট নেওয়ার সময় কি বলেছেন? যে জনগণকে সেবা দিবে বলেছি। এখন কি কি দিতে পারছেন? এখন যারা পাওয়ার যোগ্য তাকে দিতেছি। আপনার তো 3 ওয়ার্ড। জি। 3 ওয়ার্ডের চাহিদা কেমন? এই যে প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা চাহিদা কেমন? চাহিদা অনেকে আছে, সবাই তো একসাথে দেওয়া যায় না। আপনি কতজনকে দিতে পারছেন? দিতে পারছি, এই যে প্রতিবন্ধী ভাতা আমার 7 নং ওয়ার্ডে 4 জনকে দিতে পারছি, 8 নং ওয়ার্ডে 2 জনকে দিতে পারছি, 9 নং ওয়ার্ডে 2 জনকে দিতে পারছি। এই নিরকে চাই কতজন? চাহিদা আছে 15 জন, 10 জন, 5 জন। এই নিরকে আরো দরকার। জি, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, ধন্যবাদ। আচ্ছা, আমি একটু আসি। চেয়ারম্যান সাহেব, আমরা একটু অভিযোগ পেয়েছি যে আপনাদের এখানে একটা আশ্রয়ন প্রকল্প আছে। আশ্রয়ন প্রকল্পেও অনেক হতদরিদ্র মানুষ বসবাস করেন। তাদের কতটা খোঁজ খবর
জনপ্রতিনিধি হিসাবে আপনি রাখছেন? আমি কতটুকু দেখাশোনা করে ও এটা তো আসলে আমার মুখে বলাটা কতটুকু শোভনীয় এটা আমি জানি না, কারণ নিজের ঢোল নিজে পিটা তো ঠিক না। একটু ঢোল পিটান শুনি। তারপর আমি বলবো যে আমার যে কোনো কাজে কর্মে তাদের থেকে যতটুকু তাদেরকে সহযোগিতা করছি, মানে আমার জায়গায় মনে হয় অন্য কেউ হলে এতটুকু সহযোগিতা ওনারা কোনো অবস্থাতেই পেত না। বাবা কোনো কিচ্ছু নাই, আমি তো 10টা বছর কষ্ট করছি রোগে, আমি খুব অসহায় বাবা আছি বাবা। 130 পরিবার ঘর পাইছে, আমরা এখন 70-75 জন আছি স্থায়ীভাবে, আমাদের ঘর বাড়ি নাই, এই জন্য আমরা এখানে পড়ে রয়েছি। কিন্তু যারা সাইতে পাইতেছে এরা এখানে আসে যায়, তারা বাড়ি ঘরে থাকে, নিজ বাড়ি ঘরে থাকে, তারা আসে কম। বুঝে দেওয়ার পর তো আমরা এই পর্যন্ত আজকে 3.5 বছর আজ পর্যন্ত আমরা কোনো কাগজপত্র পাই নাই, আর সরকারি বিশেষ কোনো অনুদান এগুলো পাওয়া যাচ্ছে। পর যদি না থাকতো তাহলে কি হেরা অবিসংজ্ঞানে থাকতো, আর থাকাকালীন তো স্যার ইয়ে আসে নাই। এরপরে ইচ্ছা করলে মাছ ধরতে পারে না? ইচ্ছা করলে কেন, মাকে যার ঘরে দায়িত্ব দিয়ে গেছে হেরে তো মানে একটা কিছু আমগরে দিব কেন? সবই তুলি সবই নি তোগুলো চাল দিও এরকম কই স্যার নি তো আবার কি এর বস্তা পারে কত করে দিম দিম কে বস্তা পারে খালি পর পরে এরকম করছে স্যার, বিশ্বাস করবেন নি? আপনাদের ছবি দিয়ে তারা নিয়ে নিচ্ছে? অবশ্য ওমা আঙ্গো ছবি কাট আইডেন্টি কার্ড এটা কেউ দেখে না আপনাদের উপজেলা চেয়ারম্যান? যে আমি তো না আমার 10 টাকা দিলে তো সাকা ফেলি রে, তো আমি তো এই লোক বস আছি না, এখানে উপজেলা চেয়ারম্যানও আসে না, এমপিও আসে না, ওই ইউনিয়ন চেয়ারম্যানও আছে। 130 জন আমাদের 30 জনকে দিচ্ছে, আর 100 জনকে দেয় নাই। আমাদের ছবি নিচে আইডি নিচে। হ্যাঁ, শেখ হাসিনা আমাদের করে দিছে, এটার জন্য আমরা শেখ হাসিনার কাছে সবসময় কৃতজ্ঞ থাকি। প্রধানমন্ত্রী বা অন্যান্য নেতারা আমাদের জন্য বহু সহযোগিতা করে, বিনিময় আমাকে এগুলা সব বিফলে যায়, আমরা এখানে সমমত পাই না। ঘর পাইলো কিভাবে? তারা ঘর পাইছে নেতৃত্বের মাধ্যমে লবিং তদবির। জি জি, মোট 130 পরিবার মধ্যে 10টা কল আছে, তার মধ্যে 2টা কল ভালো আছে, আর সবগুলা কল নষ্ট। সরকার আমাদের জন্য 26 লক্ষ টাকা পাঠাইছে। এই টাকাটা আমরা আমাদের দুর্ভাগ্য, মানে বিগত দিনের সভাপতির দুর্নীতির কারণে আমরা এখন পর্যন্ত এই টাকাটা পাই নাই। তথ্যটা ঠিক না ওইখানে। আপনাকে বলি, হ্যাঁ না, আমি আপনাকে বলি, বলেন আপনার যে তথ্য ওটা ঠিক আছে। হ্যাঁ, আপনার এই 130টা ফ্যামিলি আমরা ওইখানে দিয়েছি, আমাদের এমপি মহোদয় সহ শুরু করে উপজেলা চেয়ারম্যান, ইউনো মহোদয়, এসিলেন্ট মহোদয়, সবাই আমরা ওইখানে যারা থাকার উপযুক্ত ওদেরকে ওইভাবে ওইখানে থাকতে দেওয়া হয়েছে। থাকতে দেওয়ার পরেই ওইখানে এখন বর্তমানে আমার জানা মতে 105টা ফ্যামিলি ওইখানে অবস্থান করে, 5 জন এদিক এদিক আপ ডাউন করে, 100 জন অবস্থান করে। বাকিরাও এখান থেকে অন্যত্র, হয়তো কেউ ঢাকা চাকরি করে, কেউ চিটাং গার্মেন্টসে চাকরি করে, তবে তারা আসা যাওয়াতেই থাকে। যেমন আমরা আমরা ঈদে বা শীত বস্ত্র যখন দিই তখন কিন্তু 130 জনে উপস্থিত থাকে। আমার ক্যামেরায় এই ছবি দেখাতে পারবো। আপনি তো 105 জনের কথা বললেন, জি, বাকি থাকলো কত? 25। জি, তার থেকেও বেশি ঘর বন্ধ আছে যারা দীর্ঘদিন ধরে এখানে অবস্থান করেন না। এবং ওখানকার যিনি সভাপতি, জি, তিনি বলেছেন যে 65 থেকে 70 পরিবার এখানে নিয়মিতভাবে বাস করছেন। আমার জানার জায়গা, যাদের এখানে থাকার প্রয়োজন নাই তারা কেন এইখানে ঘর বরাদ্দ পাবে? ওটা তো আমি যতটুকু লোকদেরকে ঘর বরাদ্দ দিয়েছে এটা তো আমি আমার এখতিয়ারে দিই নাই। আরেকটি বিষয়, আপনার কোনো ইয়ে ছিল না, আরেকটি বিষয় আমি আপনাকে, যে লোক আপনাকে বলেছে সভাপতি মুক্তিযোদ্ধা, উনিও আমার ইউনিয়নের, আমার ইউনিয়নে আমার দায়িত্বে যতটুকু বরাদ্দ দেওয়া হয়েছে প্রত্যেকটি লোক ওইখানে অবস্থানে আছে। যারা থাকেন না তাদেরকে কে দিয়েছে? তাদেরকে দিয়েছে। আমরা যখন বরাদ্দ দিয়েছি দেখা গেছে যেহেতু এটা আশ্রয় কেন্দ্র, অন্য ইউনিয়নের চেয়ারম্যানের সুপারিশে দেওয়া হয়েছে, উপজেলার চেয়ারম্যানের সুপারিশে দেওয়া হয়েছে, এসিলেন্ট মহোদয় ওনারও ব্যক্তিগত সুপারিশে কিছু দেওয়া হয়েছে, এইভাবে দেওয়া হয়েছে। আর আমি আপনাকে এখনো বলতে পারবো, আমাদের যে ইউনিয়ন তখন একটা বরাদ্দ নির্ধারণ করে দিয়েছে, কোটা সিস্টেম করে দিয়েছে যে আমাদের ইউনিয়নে যেহেতু থাকবে ওই হিসাবে আমাকে প্রথম পর্যায়ে 48 জন, পরে দিয়েছে 10 জন। আমি এই 48 আর 10-এ 58 জনকে আমি দিতে সক্ষম হয়েছি। আমি জানতে চাই, আপনি একজন সাবেক জনপ্রতিনিধি হিসেবে কি মনে হয় যে সরকার যাদের জন্য যেই বরাদ্দ দিচ্ছে, যে সুযোগ সুবিধা দিচ্ছে,
তারা না পেয়ে যদি সেই সুযোগ সুবিধাটা অন্য কেউ পায়, সেটা কতটা উচিত মনে করেন? না, যদি সরকার যাদেরকে ভূমিহীন, যাদেরকে 1 শতক জায়গাও নাই, তাদেরকেই বরাদ্দ দেওয়ার কথা। এর মধ্যে যাচাই বাছাই করার দায়িত্বে যারা ছিল ওনারা নিশ্চয়ই এইসব দায়িত্ব পালন করেই ওদেরকে ওইখানে অবস্থান করেছে। কিন্তু আমি তো আর ওই প্রকল্পের সদস্যও নয়, আর ওইটুকু পর্যন্ত যাওয়ার কোনো সুযোগ আমার ছিল না। এটা এখন সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক। হ্যাঁ, আমি একটু জানতে চাই আপনার কাছে, আপনি তো শুনলেন, প্রশ্ন করার কিছু নাই, মানে আপনার এরকম বাস্তবতার কারণ কি, এই বাস্তবতা আসলে কেমন হওয়া উচিত? আশ্রয়ণ প্রকল্পগুলোর অবস্থা, আশ্রয়ণ প্রকল্পটি তো সরকারের একটি আসলে তথ্য যেটা হচ্ছে যে প্রায় অর্ধেক ঘরে কেউ থাকেন না, তালাবদ্ধ। কেন আশ্রয়ণ প্রকল্পে যাদের থাকবার কথা তাদের হয়তো তথ্য এখানে ত্রুটিপূর্ণ তথ্যর কারণেই এখন বোঝে বিষয়টা এরকম হয়েছে, আমার কাছে যেমন হয় কথা শুনে। কিন্তু আমার মনে হয় যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন তারা খুব যাচাই বাছাই করে সেগুলি দেন, কিন্তু সেখানে যে স্বজনপ্রীতি হয় না, ভুল হয় না, বা তথ্যগুলি গোপন রাখে না, এই সমস্ত বিষয় কিন্তু নিশ্চিত করে বলা যাবে না। কিন্তু আমার বিশ্বাস যাদের জন্য এগুলি থাকার দরকার তারা যদি সেখানটা থাকে, তাহলে প্রকৃত অর্থে সরকার যে উদ্দেশ্যে কাজটি করছে সেটি যথাযথ প্রতিপালিত হবে। এবং আমাদেরও বিশ্বাস জনপ্রতিনিধিরা সেইভাবে দেখবেন, এবং সাথে সাথে যিনি টিউনো মহোদয় আসছেন, তিনি নতুন এসেছেন, তিনি এই বিষয়টি একটু খতিয়ে দেখবেন, তাহলে যথার্থ হবে বলে আমি মনে করি। জানতে চাই কোন পর্যবেক্ষণ আপনার আছে কিনা এই অল্প সময়? আসলে আশ্রয়ণের ব্যাপারে আমি আপনাকে বলি, এখানে যখন এই ঘরগুলিতে যখন পুনর্বাসন করা হয় সেটা একটা স্বচ্ছ এবং উন্মুক্ত পদ্ধতিতে করা হয়। আপনার গৃহহীন এবং ভূমিহীন লোকদেরকে সেখানে পুনর্বাসন করা হয়, এবং সেটা কিন্তু গণশুনানি হয়। গণশুনানিতে এলাকার সব লোকই থাকেন। কোনো ব্যক্তি যদি তার গৃহ নেই বা ভূমি নেই, ভূমিহীন বলতে আমরা সাধারণত 10% কম, বেশি যদি ভূমি না থাকে তাদেরকে আমরা ভূমিহীন ধরি। তো এই ধরনের লোক যদি সেখানের জন্য আশ্রয় প্রার্থী হয়, তাহলে তো এই এলাকার সাধারণ জনগণ সেখানে অবজেকশন দেওয়ার কথা। তো এই প্রকল্প যখন শুরু হয়, সেখানে যখন সুবিধাভোগী যাচাই করা হয়, আমার মনে হয় এটা উন্মুক্ত পদ্ধতিতে করা হয়েছিল। চেয়ারম্যান মহোদয়রা এটা জানেন, আর বিশেষ করে চেয়ারম্যান মহোদয়দের একটা প্রত্যয়ন আপনার নিয়ে থাকি যে উনি ভূমিহীন, গৃহহীন বা আশ্রয়হীন, এই প্রত্যয়নটা কিন্তু ওনারা দিয়ে থাকেন। তো আপনি যেটা দেখেছেন যে যেমন আমি এই আশ্রয়ণ কেন্দ্রের কথাই আমি বলি, গতকাল এখানকার সভাপতি আমার কাছে গিয়েছিলেন, তো আমি ওনাদের খোঁজ নিয়েছি। আমি তখন জিজ্ঞাসা করেছিলাম আপনাদের কত ফ্যামিলি আছে, উনি বলেছেন স্যার সবাই আছে। তাৎক্ষণিক উনি আমাকে একটা সমস্যার কথা বলেছেন যে ওনাদের যে মেইন রাস্তাটা পুকুর পাশ দিয়ে সেটা ভেঙে যাচ্ছে। আমি চেয়ারম্যান মহোদয়কে কালকেই আমি ফোন করেছি ওনার সামনে বসেই, এবং চেয়ারম্যান মহোদয় আমাকে ওয়াদা করেছেন যে ওনার যে 1% সামনে বরাদ্দ, সেই বরাদ্দ থেকে ওই রাস্তাটাকে প্যালাসাইটিং করে দেবেন। যদি অনেক ঘর দীর্ঘদিন না থাকে সেই জায়গায় কোনো পদক্ষেপ, ওইটা আমি আপনাদের পরিকল্পনা আছে। যে ঘরটা আপনি যেটা বলছেন যে এইটা অনেক সময় যে আমরা ইন্সপেকশনে যখন যাই, এই ঘরে যারা বরাদ্দ নেই। এবং আরেকটা মজার বিষয় আছে, যখন কোনো সুযোগ সুবিধা আসে, হ্যাঁ, বরাদ্দ আসে, তখন আবার সেগুলা খোলা হয়। এর একটা কারণ আমি আপনাকে বলি, এই ঘরের যখন বরাদ্দ আসে এর মেইন কারণ হয়েছে কেউ ওই যে ভূমিহীন গৃহিণী হিসেবে সে বরাদ্দ নিয়েছে, কিন্তু 1-2 মাস থাকার পরে সেইখান থেকে হয়তো লিভ করে সে হয়তো বড় শহরে চলে গেছে, সে সেখানে কিছু একটা করে। বাই দিস টাইম পাশে যিনি আছেন ওনার হয়তো ফ্যামিলি বড়, তাকে কি করছেন, ভাড়া দিয়ে দিয়েছেন। এখন আপনি হয়তো গিয়েছেন সাংবাদিক, উনি ওই সময় তালাটা দিয়ে বলছে যেখানে কেউ থাকে না। উনি ভেবেছেন আমি যদি থাকি বলি তাহলে আমার তো বরাদ্দ বাতিল হয়ে যাবে। আপনি নিশ্চয়ই একদিন গেলে আর বুঝবেন। হ্যাঁ, আমিও এর আগে যে দিন একেবারে জং ধরা নরপাটিতে কিছু ঘর আছে যেগুলা এরকম আপনার, আমি 1-2টা ঘরের কথা বলছি না, অনেক ঘর। আমি ঢালাভাবে কোনো অভিযোগ কিন্তু আসেনি। হ্যাঁ, সেটাই, ঢালাভাবে আপনার বিরুদ্ধে না, কোনো অভিযোগ কিন্তু ঢালাভাবে আসেনি। আমি 2টা কথা বলি। একটা হচ্ছে যে যদি এরকম কোনো ঘটনা ঘটে, আপনাদের কাছে তথ্য দিয়েছে সে ভূমিহীন, তার অবস্থা খুবই খারাপ, যদি এমন হয় যে সেই যাকে ঘরটা দেওয়া হয়েছে আশ্রয়ণ প্রকল্পে থাকার জন্য দেওয়া হয়েছে, সে যদি সচ্ছল পরিবারের হয়, সেক্ষেত্রে কি পদক্ষেপ হবে? এখন ওদের যে তথ্য বা যে সমস্যা আমরা 2-1টা ফেস করেছি ইউনিসেফ সহ, যদি আমরা তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ পাই, তাহলে তাদের ঘর ক্যান্সেল করে নতুন নিয়ম অনুসরণ করে আমরা নতুন অসহায় ভূমিহীনদেরকে ওইখানে দেওয়ার জন্য আমরা ঘোষণা দিই। পুকুরের মাছ কাদের খাওয়ার কথা? পুকুরের মাছ ভূমিহীনদের খাওয়ার কথা। প্রকল্পে যারা থাকেন, প্রকল্পে যাদের থাকেন, আপনার কি মনে হয় তারা খাচ্ছেন? তারা খাচ্ছে। হ্যাঁ, কিন্তু ওনারা তো বললো ওনারা ইচ্ছা করলে খাইতে পারেন না। ইচ্ছা করলে খাইতে পারে না, এটা তো ঠিক না। ওনাদের মাছ ওনারাই খাচ্ছে। এখন আপনার কি মনে হয় যে আপনাকে ভয় পায় নাকি মিডিয়াকে ভয় পায়? মিডিয়াকে মনে বেশি ভয় পায়। আমিও মিডিয়াকে ভয় পাই। কেন? মিডিয়া, কারণ আমি একটু আগে আপনার কাছে তথ্যগুলো কেন আসে না, আমার কাছে কেন আসে, এটার কোনো উত্তর আপনার কাছে আছে কি? ওটা আপনি কোনভাবে তথ্য সংগ্রহ করেছেন এটা তো আপনার বিষয়, কিন্তু আমি আর আপনি যখন সরাসরি আপনি যাকে জিজ্ঞেস করছেন, আমিও যদি উপস্থিত থাকি, তখন বলবো যে আমরা যা খাওয়ার কথা তার থেকে বেশি খাই। তখন আপনি কেন এই তথ্য, তখন আপনি তখন জিজ্ঞেস করেন কেন বললেন।
যা খাওয়ার কথা তার থেকে বেশি খাই। তখন আপনি কেন এই তথ্য, তখন আপনি তখন জিজ্ঞেস করেন কেন বললেন। এটা কেমন লাগে আপনার কাছে যে আপনার কাছে অনেক ক্ষেত্রে সত্যি কথা আসে না? আপনি যেই মাছ খানার বিষয়টা বলছেন, আমি আপনাকে একদম দৃঢ়ভাবে বলতে পারি ওই প্রকল্পে কৃষ্ণপুরের কোনো লোক মাছ ধরতে যায় নাই, উপজেলার কোনো লোক ওইখানে মাছ ওই প্রকল্প থেকে মাছ খাওয়ার জন্য কোনো আগ্রহ প্রকাশ করে নাই। আর আমি রুহুল আমিন চেয়ারম্যান, আমার অনেক মাছের প্রজেক্ট আছে, ওইখানে মাছ খাওয়ার জন্য আমার এত ইচ্ছা নাই। আপনি খাবেন না, কিন্তু আপনার তো এটা দেখভাল করা উচিত যে ওই পুকুরের মাছ শুধুমাত্র লোকজনই খাবে। ব্যাপারটা আমি আসলে ক্লিয়ার করি। এখানে যেটা হচ্ছে চেয়ারম্যান মহোদয় যেটা বলেছেন যে আশ্রয়নে আপনি একটা প্রশ্ন করেছিলেন, যদি এই সমস্ত লোক বরাদ্দ নিয়ে না থাকে বা তারা কি করে। এটার নিয়ম হচ্ছে যে প্রতি মাসেই এটা একটা সার্ভে হয়। আমাদের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আছেন, উনি প্রতিবেদন দেন। এখানে যারা ঋণ দেন, যারা আমাদের সমাজসেবা সমবায় এই দুইটা অধিদপ্তর কিন্তু তাদেরকে যুব উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে ঋণ দিয়ে থাকে। ওনারা যে ঋণ দেন সেই ঋণ তারা রিকভারি করেন। তাহলে ওনারা কিন্তু আমাদেরকে রিপোর্ট দেওয়ার কথা, এই ঘরে অমুক ছিল বরাদ্দপ্রাপ্ত, সে নেই। আমরা কিন্তু এই ধরনের রিপোর্ট পাইনি। ওনারা কিন্তু ঋণ কালেকশন করছেন। তাহলে কোথাও একটা শুভঙ্করে ফাঁকি থাকে না, অন্য কাউকে রাখে। তো আমরা যখন অন্য কেউ থাকছে না, হ্যাঁ অন্য কেউ থাকে না, আবার অনেক সময় বন্ধ থাকে। তাহলে সেই ক্ষেত্রে বরাদ্দটা বাতিল করে নতুনকেই দিতে হবে। মাছের যে ব্যাপারটা এটা বলেছি, পুকুর মূলত মাইনর ইস্যু। আমি মাছেরও যে ব্যাপারটা বলি যে একটা বড় পুকুর আছে, আর আশ্রয়ন করার সময় ছোট ছোট 4টা গর্ত করা হয়েছে। এখন ওই গর্তটা করা নিয়ে ওইখানে একটা সমস্যা দেখা দেয়। গর্তের পাশে যাদের ঘর তারা মনে করে এটা শুধু তাদেরই। তখন যখন মাছ ধরা হবে তখন আমাদেরকে ফোন করা হয়, স্যার এই মাছ কোথায় যাচ্ছে আপনি কি জানেন? এই মাছ কিন্তু হরিলুট হয়ে যাচ্ছে। গতবার যখন মাছ ধরা হয় আমি চেয়ারম্যান মহোদয়কে জানাই, আমার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে জানাই, তারা উপস্থিত ছিলেন এবং এই মাছ সকল যারা অধিবাসী তাদের মধ্যে ভাগ করে। আমরাও সেটাই চাই। আমি একটু আসি আপনাদের কাছে। আমার নাম মোহাম্মদ শাহজাহান মিয়াজি। জি, আমি কৃষ্ণপুর 7 নং ওয়ার্ডের সদস্য। আমি নিউজ 24কে ধন্যবাদ জানাই। আমার একটি প্রশ্ন, এখানে আমাদের চেয়ারম্যান সাহেব আছে, ইউনুস সাহেব আছে। জি, আমাদের আশ্রয়ণ প্রকল্পে আমরা যতটুকু আমি জানি আর কি 4 একর জায়গা ওখানে আশ্রয়ণ প্রকল্পের জন্য নির্ধারিত। জায়গাটা ছিল 9 একর। এটা চিএনবির জন্য অ্যাকোয়ার করছিল তৎকালীন মনে হয় 75 কি 76-এ। এখন ওই জায়গাটা নিয়ে নিছে এখন আশ্রয়ণ প্রকল্পে। আশ্রয়ণ প্রকল্পে 4 একর জায়গা যদি নিয়ে থাকে, বাকি যে 5 একর জায়গা, এই জায়গাটা কার? আমার প্রশ্ন এটাই। অনেক ধন্যবাদ। আমি একটু দাবির জায়গায় আসতে চাই। ধন্যবাদ। যারা জনপ্রতিনিধি আছেন তাদের কাছে আপনারা আসলে কি চান, একটু সেই জায়গাটা একটু আসতে চাই। আমাদের এলাকায় কিন্তু অনেক জলাবদ্ধতা, কারণটা হচ্ছে মৎস্য সার যে এমন ব্যাপক হারে আমাদের এলাকায় ভাসছে, যার কারণে রাস্তার পাশে বেড়ি এবং পুকুর করার পরে এগুলি ভাঙি পড়ে, পরে রাস্তাও বিলীন হয়ে যায় এবং পানি জলাবদ্ধতা আরম্ভ হয়ে যায় এলাকায়। নতুন নতুন বাড়ি হইতেছে এবং এই পুকুর বেড়ি হইতেছে, যার কারণে এটা আমি মাননীয় নির্বাহী মহোদয়ের কাছে কি করা যায়, এই ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া যায়। আমাদের এখানে নির্বাচিত প্রতিনিধি চেয়ারম্যান সাহেব আছে, ওনারা কিভাবে এগুলি প্রতিকার করবেন আমাদের এলাকায় যে জলবদ্ধতা। এবারও অনেক ফসল নষ্ট হয়ে যাইতেছে, নষ্ট হয়ে গেছে। তো এই ভবিষ্যতে যেন এগুলি না হয়। আরেকটা কথা আমি ছোট্ট একটি কথা বলি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা এগুলি নিয়ে কথা উঠছে। একজন তো বলছে যে ওনার গ্রামে আর দরকারে নেই। আসলে কিন্তু প্রকৃত অবস্থাটা হইল বয়স্ক মানুষ এখন কম, 65 বছর বয়স লাগে। তা আমরা গ্রামে যখন বিস্তৃতে যাই তখন দেখা যায় যে এত বয়সের লোক নাই, কিন্তু বিধবা শত শত বিধবা পড়ে রয়েছে। যদি 50 জন আছে বয়স্ক, কিন্তু 10 জন আছে মাত্র বিধবা কার্ড, এবারে মাত্র পাইছে 4 জন। তাহলে দেখেন অসংখ্য বিধবা এলাকায় আছে। আপনি বলছেন যে বয়স্ক ভাতা থেকে বিধবা ভাতা বেশি দরকার। জি, এগুলি দরকার বেশি। অনেক ধন্যবাদ। আমি একটু দাবির জায়গায় আসতে চাই। হ্যাঁ, মানে কি ধরনের দাবি আছে ইউনিয়ন পরিষদের সমস্যা, দাবির জায়গাটা একটু বলেন। আমি আসলে অনেকে অনেক বিষয় উপস্থাপন করছেন। আমি একটা বিশেষ বিষয়ে আমাদের মাননীয় চেয়ারম্যান এবং মাননীয় ইউনো মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের আসলে এই ইউনিয়নটির দক্ষিণ এবং পূর্ব অঞ্চলটি একটু মানে নিমজ্জিত। তো এই জায়গায় আর্সেনিকোসিসের প্রবলেমটা খুবই প্রকট। আর্সেনিক? হ্যাঁ, আর্সেনিক প্রবলেম। এবং এটার পরিপ্রেক্ষিতে অতীত কিছু কিছু আর্সেনিক মুক্ত টিউবওয়েল বরাদ্দ হয়েছে। তো যেটুকু টিউবওয়েল বরাদ্দ হয়েছে তা একেবারে প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল। এবং পরবর্তীতে দেখা গেছে যে যেই পদ্ধতিতে সকল টিউবওয়েল বসানো হয়েছে আসলে বেশি দিন এগুলা স্থায়িত্ব থাকতেছে না। এক হচ্ছে তদারকির অভাব, আর কিছুটা জনসচেতনতারও অভাব আছে। তো সব মিলায় দেখা গেছে এগুলা সবগুলা যথাযথভাবে কাজ করতেছে না। কিন্তু প্রকৃতপক্ষে প্রায় 235 জন আর্সেনিকোসিস আক্রান্ত রোগী আছে আমাদের
এই এরিয়াটাতে মেলানোসিস এবং ক্যারাটোসিস পর্যায়ের। তো আমার বিশেষ অনুরোধ থাকবে যে অন্যান্য প্রকল্প বা অন্যান্য বরাদ্দের মধ্যে আর্সেনিক মুক্ত টিউবওয়েল এবং নিরাপদ পানির যে বরাদ্দটা, এই বরাদ্দটা যেন আরও বাড়ায় দেওয়া হয়। অনেক ধন্যবাদ। নিরাপদ পানির ব্যবস্থা যাতে করা হয়, হ্যাঁ এটা যেন করা হয়। পিছনে দিয়ে দেবেন, হাত তুলেছেন একজন। আমি চেয়ারম্যানের কাছে দাবি করছি, আমাদের ওয়াদাভুক্ত এমপি সাহেব এবং চেয়ারম্যান সাহেব বলেছিলেন আমাদের গ্রামে গাটার বাটিয়াবিটা হইতে নাগলকোট রাস্তা পর্যন্ত আমাদের রাস্তাটা পাকা করে দেবেন। ওনারা ওয়াদা করতেছেন কিন্তু এখনো দিচ্ছেন না। আমার কাছে ওনাদের কাছে দাবি আমাদের রাস্তাটা যখন পাকা। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। জি বলেন। মোহাম্মদ শহীদুল ইসলাম, আমি এই বাজারের একজন ব্যবসায়ী। আমি আমাদের শ্রদ্ধা নির্বাহী স্যারকে উদ্দেশ্য করে বলতে চাইতেছি যে আমাদের এই বাজারটি ইউনিয়ন পরিষদে অবস্থিত এবং পাশাপাশি আমাদের স্কুল কলেজ অনেকগুলো প্রতিষ্ঠান আছে, কিন্তু আমাদের এই বাজারের উন্নতি বলতে কিছুই নেই। আপনি হেঁটে দেখলে অন্য সময় আসে দেখবেন যে এখানে এই বাজারে হাতে গোনা 4-5 জন লোকও বাজারের দিন পাওয়া যায় না। এখন এর কারণটা কি, এই জন্য বাজার উন্নয়নের জন্য কোনো যদি ব্যবস্থা থাকে করার জন্য অনুরোধ করতেছি। পাশাপাশি আমাদের বাজারে একটি ছাউনি খুবই জরুরি, এ ব্যাপারে একটু ভূমিকা নেবেন। আর স্যারকে বিশেষ করে আরেকটা জিনিস দাবি জানাচ্ছি, তা হলো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা, তা হলো কালিয়াচর হেঁসাগাল। এই রাস্তাটার কিছু অংশ পাকাকরণ হয়েছে, বাকি কিছু অংশ পাকাকরণের কথা আমরা যা শুনতে পেরেছি আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেবের উদ্যোগে নাকি রাস্তাটা টেন্ডার প্রক্রিয়াধীন আছে, কিন্তু রাস্তাটা হবে করে বলে হচ্ছে না, যার জন্য আমাদের সাধারণ মানুষের অনেক কষ্ট পোহাইতে হতেছে। এ ব্যাপারে ইউনুস স্যারকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ দিতে হচ্ছে। শিক্ষার্থী একজোট একটু আপনার দেবেন। আমি মোহাম্মদ হায়াতুন নবী, আমি লাকসাম নবাব ফয়জুন সরকারি কলেজ অনার্স থার্ড ইয়ারে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের একজন ছাত্র। আপনারা আজকে যেখানে বসে আছেন এটা আজগড়া হাজি আলতাফ আলী হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠ। আপনারা দেখতেছেন যে এখানে পূর্ব পাশে যে বিল্ডিংটি আছে, যে ভবনটি আছে, এটি প্রায় ধসে যাচ্ছে। আমি মাননীয় নির্বাহী অফিসার এবং চেয়ারম্যান সাহেব এই ভবনটার দিকে একটু নজর দেওয়ার জন্য, এবং প্রায় আজকে এই প্রতিষ্ঠানের 50 বছর পূর্তি হয়েছে। এখানে আমাদের দরকার, অতীব জরুরি একটি দরকার যে একটি ডিগ্রি সেকশন দরকার। আমি সবার দৃষ্টি আকর্ষণ করব সংস্কার অথবা নতুন আর ডিগ্রি। জি জি, অনেক ধন্যবাদ। আমি একটু চেয়ারম্যান সাহেব আপনার কাছে একটু আসি, সেটা হচ্ছে যে মানুষের শেষে আসবো। জি বিএনএ মহোদয়, আপনার কাছেও কিছু দাবি ছিল, এই জায়গাটা আপনার কোনো মানে কাজ করা আছে কিনা, কিছু দাবি আপনার? হ্যাঁ, আমি আসলে দাবিগুলো ব্যাপার বলি। একটা জিনিস ভালো লাগছে যে আমার এই ইউনিয়নের মানুষ আসলে খুবই সচেতন তাদের অধিকারের ব্যাপারে। তো ওনারা প্রথমেই যে আপনার রাস্তাঘাটে যে দাবিগুলোর কথা বলেছেন, সেটার ব্যাপারে আমি বলবো যে আমাদের এখানে আমাদের এমপি মহোদয় থেকে শুরু করে উপজেলার চেয়ারম্যান মহোদয় এবং আমাদের চেয়ারম্যানরা আমরা একটা সিদ্ধান্তে একমত হয়েছি। ওনারা আমাদের সাথে যে আমাদের অনেক দাবি রয়েছে আসলে। তা আমি আসার পরে ওনাদেরকে মিটিংয়ে একটা অনুরোধ করেছি যে রাস্তাঘাট এবং অন্যান্য যে উন্নয়ন প্রকল্পগুলি নেওয়ার ব্যাপারে পলিটিক্যাল যে ব্যাপারটা, আমাকে এলাকার লোক ভোট দিল না, ওইটা আগে করি, ওই এলাকার প্রয়োজন না দেখি আমি এইটা না, আমি অনুরোধ করেছি যে প্রয়োজন ভিত্তিক, মানে যে এলাকার প্রয়োজন সেই ব্যাপারে যদি প্রকল্পগুলো নেওয়া হয়। এবং আমাদের চেয়ারম্যান মহোদয়রা আসলে এই ব্যাপারটা একমত পোষণ করেছেন। তা আমার মনে হয় ইউনিয়নের মানুষ আপনারাও সচেতন, আপনারা বুঝতে পারবেন যে একদিনে সব করা যাবে না, কিন্তু এইটা আপনাদেরকে কনভিন্স করতে হবে আপনাদের জনপ্রতিনিধিদেরকে, আমার ওই রাস্তার চেয়ে এই রাস্তাটা আমার বেশি দরকার, তাহলে আমি অগ্রাধিকার ভিত্তিতে সেটা করব। এবং আমাদের এমপি মহোদয় এই ব্যাপারে আসলে যথেষ্ট সচেতন। আমাদের ডিসিআর এটা নির্দেশনা আমাদেরকে বলেছেন যে আমরা যখন যাই, আমরা যদি চেয়ারম্যান মহোদয় এবং এমপি মহোদয় ওনারা যখন প্রকল্প দেন, এই প্রকল্পের আসলে সম্ভাব্যতা অন্য একটা মানুষের দাবির তুলনায় কম না বেশি, আমরা যদি একটু ওনাদেরকে একটা ছোট্ট একটা উত্তর চাই। সেটা হচ্ছে যে মানে ইউনিয়ন পরিষদকে যদি আরেকটু শক্তিশালী করতে হলে কি কি পদক্ষেপ দরকার? ইউনিয়ন পরিষদকে আসলে যেটা শক্তিশালী করতে হলে যেটা করতে হবে, স্থানীয় সরকারের যে সংস্থাগুলি তাদেরকে আসলে স্বয়ংসম্পূর্ণ হতে হবে। সবচেয়ে বড় কথা আসলে দেখেন, আমি যেটা দেখলাম আমার কান্দিরপাড় ইউনিয়নে 2,34,00,000 টাকা যে বাজেট, সেখানে উনি একটা এক্সপেকটেশন করেছেন 17 অর্থ বছরে ওনার রাজস্ব আদায় হবে 17 লক্ষ টাকা। তাহলে উনি ফুললি ডিপেন্ডেন্ট অন আদার্স। তাহলে তার যখন ভিত্তিটা শক্ত হবে, উনি কিন্তু জনবান্ধব যে প্রয়োজনীয় সে প্রকল্পগুলি নিতে পারবেন। তাহলে আগে আমার ইউনিয়ন পরিষদের আসলে যে ইনকাম সেটা বৃদ্ধি করার পদক্ষেপ, রাজস্বটা বাড়াতে হবে। আর একটা ব্যাপার আমাদের বলেছেন যে বিশেষ করে এই এলাকাটা নিচু এবং খালগুলি জলাবদ্ধ হয়ে যায়। আমি আমার গত উন্নয়ন মিটিংয়ে সকল চেয়ারম্যান মহোদয়কে অনুরোধ করেছি, যতগুলি খাল আছে তার উপরে আমি বলবো যে আপনার একটি বাড়ি আছে খালের ওপারে, আমরা কি করছি খালের উপর দিয়ে আমি রাস্তা বানিয়ে ফেলছি, তাহলে আমার তার খাল থাকলো না। 100 হাত দূরে আমি একটা ব্রিজ করছি, তাহলে সেই ব্রিজের উপযোগিতা কী? তাহলে আমি তো আমার ভবিষ্যৎটা নষ্ট করে দিচ্ছি। আমি আজকে আপনার কান্দিরপাড়ি ইউনিয়নে গিয়েছিলাম, ও 9 নম্বর ওয়ার্ডের 9 নম্বর ওয়ার্ডের
পৌরসভা সংলগ্ন যে একটা খাল, সেই খালে আমি দেখলাম অন্তত 50টা ফ্যামিলি তারা খাল টোটালটা ভরাট করে ফেলেছেন। এই জায়গাগুলো পদক্ষেপ দরকার, আরো সচেতনতা দরকার। এখন সেটা হচ্ছে যে আমরা যদি সেটা পদক্ষেপ, আমি যদি এই খাল পুনরুদ্ধার করতে যাই তাহলে আমার দেখতে হবে এখন 5 থেকে 10 লাখ টাকা আমার প্রয়োজন, আমি এটা পুনরুদ্ধার করতে গেলেই সেই বরাদ্দ আমার তো নেই আপাতত। এখন আমার জনগণই আবার সেই জনগণই আমাকে অভিযোগ দিচ্ছেন যে জলাবদ্ধতার কারণে আমরা কিন্তু ধান কাটতে পারছি না, আমি ধান এবং চালের ন্যায্য মূল্য পাবো না। তাহলে সমস্যাটা কিন্তু এলাকারই কিছু মানুষ করেছে। দুই দিক থেকে যারা আপনার প্রকল্প নিচ্ছে না, আবার সাধারণ মানুষ যারা এলাকায় বাস করেন, দুই দিক থেকে সচেতনতা দরকার। যখন এগুলা গড়ে উঠছে এলাকা থেকে সচেতন মানুষের আসলে প্রতিরোধ গড়ে তোলা দরকার জনপ্রতিনিধিদের, ধন্যবাদ, তাহলে আমাদের জন্য অনেক সহজ হবে। জি, সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক, আপনার কাছে জানতে চাই কোন জায়গায় কাজ করা দরকার, ইউনিয়ন পরিষদকে আপনি সামনের দিনে কিভাবে দেখতে চান? অবশ্যই আমার কাছে মনে হচ্ছে যে সকলেই আপনার তার পয় নিষ্কাশনের জায়গাটা নিশ্চিত না বলে কিন্তু বাড়িতে একটুকু জায়গা ছাড়তে চায় না, অপরিকল্পিত আবাসন ব্যবস্থা করে তোলে, খাল ভরাট করে ফেলে, তো পানি যাবে কোথা থেকে? এই জায়গাটা নিজেরাই সচেতন হতে হবে এবং নিজের জায়গা মনে করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বারদের সাথে যোগাযোগ করে যদি তারা এই কাজগুলি করে তারা হয়তো পরিকল্পনা দিতে পারবে যে এই জায়গাটা এখন তার করা দরকার আছে। ধন্যবাদ। জি চেয়ারম্যান সাহেব, কিছু দাবির কথা এসেছে, আমরা 1 বছর পরে আসতে চাই আপনাদের ইউনিয়ন পরিষদ এলাকায়, আমি দেখতে চাই আপনি সাধারণ মানুষের জন্য আসলে কি করছেন। দাবি অনেক, দুটি ওয়াদা আছে অনেক দাবির মধ্যে যে দুটি দাবি, বিশেষ করে পাকা রাস্তা। জি, আপনি আগামী 1 বছরে এখানে আসেন বা নাই আসেন, আমি আপনাকে কথা দিচ্ছি যে দুটি রাস্তার দাবি, কালিয়াচর হাসাকাল রোড, এটি একটা ইউনিয়ন সড়ক, পাশাপাশি গাটার নোয়াগা আরমবিটস আপনার নালকোট রোড, এই দুটি সড়ক আগামী 1 বছরে এসে আপনি জানতে পারবেন ওই কাজটি সমাপ্ত হয়েছে বা ওই কাজটি চলমান রয়েছে। অনেক ধন্যবাদ এবং আমরা চাই যে আপনার সাধারণ মানুষের খোঁজ খবর আরও একটু বেশি করে রাখবেন। দর্শক, এই ছিল আজকের তৃণমূলের জবাব দিতে। আমরা যে কোনো দিন আসতে চাই আপনাদের এলাকায়। এই অনুষ্ঠান একেবারেই সাধারণ মানুষের অনুষ্ঠান। আপনাদের সমস্যা জানাতে পারেন আমাদেরকে স্ক্রিনে ওঠা ইমেইলে জবাবদিতে@gmail.com। আর সম্প্রচারের পর এই পর্ব দেখতে চোখ রাখুন ফেসবুক এবং ইউটিউব পাতায়। দেখা হবে নিশ্চয়ই আবারও অন্য কোনো তৃণমূল জনপদে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি নিউজ 24 এর সঙ্গেই থাকবেন।